প্রধানমন্ত্রীর নির্দেশের পর পোশাক শ্রমিকদের মজুরি সমন্বয় করা হয়েছে। সচিবালয়ে বিকেলে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের বৈঠক শেষে মজুরি বাড়ানোর তথ্য জানান শ্রম সচিব আফরোজা খান। মজুরি যুক্তিসঙ্গত হওয়ায় শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মজুরি সমন্বয়ের আশ্বাসের পরও রবিবার সকালে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। বিকেলে সচিবালয়ে বৈঠকে বসেন সরকার, মালিক, শ্রমিক প্রতিনিধিরা। সভা শেষে মজুরি সমন্বয়ের সিদ্ধান্ত জানান শ্রম সচিব আফরোজা খান। 7 নম্বরে তো কিছু করার নেই, ওটা ফিক্স। আমরা 5 পর্যন্ত হাত দিয়েছি, 6টাকে যেহেতু আমরা একদম টাচ করিনি যে 6টাতে আর একটু কিছু করা যায় কিনা। এটা গ্রেডে আমরা কোনো কিছু আর টাচ করছি না, যে এটা নিয়ে পরে আবার কোনো ইস্যু তৈরি না হতে পারে স্যার। সেই জন্য আমরা ওইটাতেও আমরা একটু কনসিডার করতে চাচ্ছি স্যার। এখন প্রথম গ্রেডের কর্মীরা পাবেন 18,257 টাকা, 2013-তে যা ছিল 13,000 টাকা। দ্বিতীয় গ্রেডে 10,900 টাকা থেকে বেড়ে হয়েছে 15,416 টাকা। আর তৃতীয় গ্রেডের কর্মীরা 6,805 টাকার পরিবর্তে পাবেন 9,845 টাকা। চতুর্থ গ্রেডের কর্মীরা পাবেন 9,347 টাকা, যা আগে ছিল 6,420 টাকা। 6,042 টাকা থেকে বাড়িয়ে পঞ্চম গ্রেডের মজুরি করা হয়েছে 8,875 টাকা। এছাড়া ষষ্ঠ গ্রেডের কর্মীদের বেতন 5,678 টাকা থেকে বেড়ে 8,420 টাকা। আর সর্বনিম্ন মজুরি সপ্তম গ্রেডে 5,300 টাকা থেকে বেড়ে হয়েছে 8,000 টাকা। নতুন কাঠামোকে বাস্তবসম্মত মন্তব্য করে শ্রমিকদের কারখানায় ফেরার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। সেই সাথে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। কোনো অবস্থাতেই যেন এইরকম ভাবে ফ্যাক্টরি ভাঙচুর করা যাবে না এবং তার বিরুদ্ধে পুরোভাবে আইনি ব্যবস্থা নিতে হবে। আপনারা কিন্তু এই ব্যাপারে কোনো অবস্থাতেই আপনারা কি করবেন না, অ্যাকসেপ্ট করবেন না যে, আর তখন আপনারা আন্দোলন করবেন না যে এটা এরকম করা হলো কেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা বন্ধ করতে হবে। সংশোধিত মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে। একজন শ্রমিক কোনো কারখানা ভাঙতে পারে না। যারা ক্রিমিনাল অ্যাক্ট করবে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগেই দেশের উন্নয়ন, এজন্য নৌকাকে আবারও জয়ী করেছে জনগণ, একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে বাংলাদেশে নিযুক্ত ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী এই কথা বলেন। এ সময় চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী, পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম ও মুখ্য সচিব মুজিবুর রহমান সহ অন্যান্যরা। জনগণ উপলব্ধি করেছে যে নৌকাতেই উন্নয়ন হচ্ছে এবং হবে। এ কারণেই আবারও তারা নৌকাকেই ভোটের মাধ্যমে বিজয়ী করেছে। আমাদের ওপর জনগণের আস্থার মর্যাদা আমরা রাখব। চতুর্থবার শপথ নিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের নিজ কার্যালয়ে প্রথম অফিস করেছেন প্রধানমন্ত্রী। সকালে কার্যালয়ে তাঁকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেনানিবাসে পৌঁছেই শিখা অনির্বাণে সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। সেখানে তাঁকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান। এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়। পরে শিখা অনির্বাণে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন শেখ হাসিনা। এরপর 3 বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। দপ্তরের কর্মকর্তাদের সঙ্গেও মত বিনিময় করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার সংলাপে বসবেন প্রধানমন্ত্রী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল তাদের শিগগিরই আমন্ত্রণ জানানো হবে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার আগে একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা ও এর আশপাশের জেলা, উপজেলা, পৌরসভা পর্যায়ের আওয়ামী লীগ নেতাদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় মূলত 19শে জানুয়ারির মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সভার আগে দলের সাধারণ সম্পাদক সাংবাদিকদের জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাদের সাথে সংলাপ হয়েছে তাদেরকে তিনি আবার আমন্ত্রণ করবেন
তাদেরকে আহ্বান করবেন, নিমন্ত্রণ করবেন, তাদের সাথে কিছু মত বিনিময় করবেন এবং একসঙ্গে সবাইকে দাওয়াত দেওয়া হবে। খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন জেনে শুনে বিষ পান করেছেন বলে মন্তব্য করেন তিনি। জামাত বিএনপির সঙ্গে ছিল এটা, এবং এ ধরনের নির্বাচন ঐক্যফ্রন্ট করা ভুল হয়েছে। তো সে ভুল স্বীকার করে এই স্বীকারোক্তিটা অব্যাহত থাকলে দেশবাসী খুশি হবে। আগামী উপজেলা নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। বর্ধিত সভা করে আপনারা যদি নিজেরা একজন প্রার্থী মনোনয়ন দিতে পারেন এবং সেটা রেকমেন্ডেশন ঢাকায় নেত্রীর কাছে পাঠিয়ে দিতে পারেন নেত্রীর অফিসে, সেটা আমাদের জন্য মনোনয়ন দিতে সুবিধাজনক হবে। একাদশ সংসদ নির্বাচনের আগে সব রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপে বসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুলবুল রেজা, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর কাছ থেকে সংলাপের আমন্ত্রণ পাওয়ার পর জোটের শরিকদের সঙ্গে আলোচনা করেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে পুনর্নির্বাচন ছাড়া আলোচনা বা সংলাপ নিয়ে চলমান সংকট নিরসনের কোনো আশা দেখছেন না রাজনৈতিক জোটের নেতারা। নির্বাচনের আগে ঐক্যফ্রন্ট সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার পর সব রাজনৈতিক দলের সঙ্গেই আলোচনা হয়। পরে সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু নির্বাচন শেষে ফলাফল প্রত্যাখ্যান করে ঐক্যফ্রন্ট, দাবি তোলে পুনর্নির্বাচনের। ঘৃণাভাবে প্রত্যাখ্যান করে এই নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন দাবিতে রবিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসবেন প্রধানমন্ত্রী। যে যাদের সাথে সংলাপ হয়েছে তাদেরকে তিনি আবার আমন্ত্রণ করবেন। এই ঘোষণার প্রতিক্রিয়ায় ঐক্যফ্রন্টের নেতারা জানান, আনুষ্ঠানিকভাবে সংলাপের দাওয়াত পাওয়ার পরই সিদ্ধান্ত নেবেন তারা। আমাদের সাথে 2 দফা সংলাপে উনি যে কথা দিয়েছেন সে কথাগুলি উনি রক্ষা করেন নাই। এই পরিপ্রেক্ষিতে সংলাপের উনি যে আহ্বান জানাবেন, এই পরিপ্রেক্ষিতে আমরা ঐক্যফ্রন্ট বসে একসাথে সিদ্ধান্ত নিয়ে আমাদের মতামত জানাবো। নির্বাচনটাই তো অবৈধ হয়ে গেছে, আমরা আলোচনা করবো কার সাথে? তারা যদি আমাদের ডাকে, কে ডাকবে, কখন ডাকবে, কি কারণে ডাকবে, সে কাগজ পাই আগে, তারপরে বিচার বিবেচনা করার বিষয়বস্তু আছে। তবে পুনর্নির্বাচন নিয়ে আলোচনা হলেই কেবল সংলাপকে স্বাগত জানাবে বিএনপি। একটি সুস্থ, স্বাভাবিক, গ্রহণযোগ্য, উৎসবমুখর নির্বাচনের একটি কেয়ারটেকার গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী যদি আলোচনার আহ্বান জানায় তাহলে আমরা ওয়েলকাম করব। প্রধানমন্ত্রীর সাথে আবার সংলাপে বসার বিষয়ে বিএনপির দলীয় ফোরামে এখনো কোনো আলোচনা হয়নি। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। জামায়াতের সঙ্গে নির্বাচন করা নিয়ে ভুল স্বীকার করায় ডক্টর কামাল হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। জনগণের ভোটের সম্মান রাখতে শপথ নিয়ে ঐক্যফ্রন্টকে সংসদে আসার আহ্বান জানান তিনি। সচিবালয়ে সকালে দেশের অগ্রগতিকে একটি মহল বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আমি ডক্টর কামাল হোসেন সাহেবকে ধন্যবাদ জানাই, তিনি তার ভুলটি স্বীকার করেছেন। আমি আশা করব তারা যে ইতিমধ্যে একটি ভুল সিদ্ধান্ত নিয়ে বসে আছেন যে তাদের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবে না, সেই ভুল সিদ্ধান্তটা তারা পরিবর্তন করে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন এবং গণতন্ত্রের অভিযাত্রাকে সংহত করবেন। মেয়েদের স্কুল কলেজে না পাঠানোর বিষয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমেদ শফির বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, নারী শিক্ষার সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই। এমন বক্তব্য বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিব্রত করবে। বিবৃতিতে বলা হয়, শিক্ষায় আলোকিত না হলে নারীদের বিকাশ ও প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয়। শিক্ষা ছাড়া ইসলামের মর্মবাণী কেউ বুঝতে সক্ষম হবেন না বলেও জানানো হয়। তবে এর আগে শাহ আহমেদ শফি দাবি করেন, তার বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সকালে রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক কর্মশালা শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের আপিল শুনানির উদ্যোগ শিগগিরই নেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী। আমরা যে কোনো অপরাধীকে যারা বিদেশে আছে তাদেরকে যাতে দেশে ফিরিয়ে এনে তাদের সাজা খাটানো হয় সেই ব্যাপারে আমরা অত্যন্ত তৎপর, এবং সেইটা আমরা যেই সব দেশে তারা পালিয়ে আছে সেখানে আমরা সেটাকে তাদের সাথে আলোচনা করব এবং সেটা যেন তারা অত্যন্ত গুরুত্ব সহকারে তারা নেয় সেই ব্যবস্থা করব। ধন্যবাদ। সংসদে না থেকেও বিরোধী দলের ভূমিকায় থাকা যায়। যারা জনগণের কথা বলে তারাই বিরোধী দলের ভূমিকা পালন করে। নাইকো দুর্নীতি মামলায় হাজিরায় আদালতে এমন মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিকে মামলার শুনানি শেষে 21শে জানুয়ারি পরবর্তী শুনানির দিন ঠিক করে আদালত। নাইকো দুর্নীতির মামলার অন্যতম আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে রবিবার শুরু হয় মামলার অভিযোগ গঠনের উপর শুনানি। পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত বিশেষ আদালতে শুনানিতে মামলার অন্যতম আসামি ব্যারিস্টার মওদুদ আহমদ দাবি করেন, বিএনপি বিরোধী দলে থাকায় তাদের উপর একের পর এক মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে। এ সময় মওদুদের বক্তব্যের প্রতিবাদ করে রাষ্ট্রপক্ষের এক আইনজীবী আদালতকে জানান, তারা তো সংসদে নেই, তারা বিরোধী দল হয় কিভাবে। তখন আদালতে খালেদা জিয়া বলেন, সংসদে না থেকেও বিরোধী দল হওয়া যায়। মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা, একই মামলা, দুটো মামলা হয়েছে এখানে। ওই মামলাটা খারিজ হয়ে গেছে, এই মামলাটা অবশ্যই রাজনৈতিক কারণে ওনাকে আমাদেরকে অপদস্থ করার জন্য এই মামলাটা খারিজ করেন। দুদকের আইনজীবী জানান, নাইকো দুর্নীতির মামলায় 5 আসামির পক্ষে আংশিক শুনানি শেষ হয়েছে। অল্প সময়ের মধ্যেই অভিযোগ গঠনের উপর শুনানি শেষ করা হবে। বিগত সরকারের যে দেওয়া যে তথ্য এবং বক্তব্য ওনারা সঠিকভাবে পালন করেছেন, বরঞ্চ ওনারা ওনাদের সময়ে ফ্রেমওয়ার্কের বাইরে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট করেছেন এবং যে সমস্ত পদ্ধতি সুইচ চ্যালেঞ্জিং পদ্ধতি থেকে যে সমস্ত পদ্ধতি দেওয়া হয়েছিল সেই সমস্ত পদ্ধতির বাইরে ওনারা কাজ করেছেন। দুর্নীতির 2 মামলায় 17 বছরের দণ্ড নিয়ে কারাগারে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সাথে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় 2007 সালে মামলা করে দুর্নীতি দমন কমিশন। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। মার্চের প্রথম সপ্তাহে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই অনুযায়ী জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। 6 বা 7 ধাপে 492টি উপজেলায় নির্বাচন করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন হবে। 2014 সালের 19 ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত মোট 6 দফায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী চলতি পরিষদের 5 বছর মেয়াদ এখন শেষের পথে। আইন অনুযায়ী 5 বছর মেয়াদ শেষ হওয়ার আগের 6 মাস বা 180 দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে, যার পরিপ্রেক্ষিতে পরবর্তী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। এই সময়ের মধ্যে কোন কোন উপজেলা পরিষদ নির্বাচনের জন্য উপযোগী হয়েছে তার তালিকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা এবং মে মাসের শেষের দিকে রমজান শুরু হবে। সবকিছু মাথায় রেখে আমরা মার্চের প্রথম সপ্তাহে থেকে ধাপে ধাপে উপজেলা নির্বাচন করার পরিকল্পনা আমাদের আছে। এবার 6 বা 7 দফায় 492টি উপজেলায় ভোট গ্রহণ হতে পারে বলেও জানান তিনি। যত ধাপের মধ্যে আমরা 6 থেকে 7 বা 7 থেকে 8 যেভাবে কমিশন অনুমোদন করে সেভাবেই ধাপে ধাপে আমরা এটা করব। এই পর্যন্ত যে আইন আছে সেটি হলো যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানরা কিন্তু দলীয় প্রতীকে হন। জুলাইয়ের আগে মেয়াদ শেষ হতে যাচ্ছে এমন উপজেলা পরিষদগুলোর নির্বাচন 31শে মার্চের মধ্যে শেষ করতে চায় নির্বাচন কমিশন। আর ঈদের আগে শেষ হবে সবকটি উপজেলার নির্বাচন। উপজেলা পরিষদ নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। কাউসার চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনার প্রমাণ পাওয়া গেছে এবং পূর্বশত্রুতার জেরেই এটি ঘটেছে। জাতীয় মানবাধিকার কমিশনের এই সম্পর্কিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করে এই কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক এই কথা জানান।
ধর্ষণের প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে, তাদের পূর্ব শত্রুতার জের ধরে প্রমাণিত হয়েছে। তো এই বিষয়টাও তাদেরকে সরকারের আমরা জানিয়ে দিয়েছি, তাদের যে শত্রুতা আছে সেটা কি ব্যাপারে, তাদের পারিবারিক শত্রুতা সেটা তারা খুঁজে দেখতে পারে। চট্টগ্রামের পাহাড়তলীতে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন সোহেলকে গণপিটুনিতে নয় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। স্থানীয় প্রভাবশালীরা এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নিতে চাঁদাবাজির অভিযোগকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। গণপিটুনিতে মৃত্যু হয়েছে বলে দাবি করলেও তার শরীরে পাওয়া গেছে ছুরিকাঘাতের 26টি চিহ্ন। দীর্ঘ প্রায় 2 যুগ ধরে পাহাড়তলী বাজারে চাঁদাবাজি সহ নানা অপরাধ নিয়ন্ত্রণ করে আসছে জাতীয় পার্টির নেতা ওসমান খানের অনুসারীরা, কিন্তু সম্প্রতি তাদের বাধা হয়ে দাঁড়ায় সোহেলের অনুসারীরা। খুব কম সময়ে বাজারে ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়ে নিয়ন্ত্রক হিসাবে পরিচিত হন সোহেল। এতে বিতাড়িত হন ওয়ার্ড কাউন্সিলর সাবের আহমদ, জাতীয় পার্টির নেতা ওসমান খান ও মনির গ্রুপের সদস্যরা। আর তারই সূত্র ধরে খুন হন সোহেল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হলেও প্রতিপক্ষ চাঁদাবাজির অভিযোগে হত্যা করা হয়েছে বলে রুটিয়ে দেয়। না, এরা চাঁদাবাজি করছে এরকম কিছু শুনিনি আর কি। না, আমরা বলছি তো, দেখিনি, আমরা কোনো সময় দেখিনি, আমরা দেখছি এনে ভালো, উনি ভালো লোক। এখন কি ব্যাপারে মারছেন তার কথা। মহিউদ্দিন সোহেল ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপশিক্ষা সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক। তার পরিবারের দাবি, সোহেলের বিরুদ্ধে কোনো থানায় মামলা বা সাধারণ ডায়েরি ছিল না। গণপিটুনির ঘটনা নয়, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি তাদের। পরিকল্পিতভাবে এক শ্রেণীর ঘৃণ্য নরপশু শুধু হত্যাই করে কান্ত হয়নি, তাকে চাঁদাবাজের তকমা দিয়ে তার সারা জীবনের শুদ্ধ রাজনীতির চর্চাকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়েছে। গণপিটুনিতে মহিউদ্দিন সোহেলের গায়ে 26টি ছুরির আঘাত কেন? পুলিশ বলছে ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। আমরা সবাই খুব আন্তরিকতার সাথে কাজ করতেছি এবং আমরা আপনার যেটা বলা যায় যে আমাদের টোটাল ফোকাসটা এখন আপনার এই ঘটনাটা কেন্দ্রিক, যে আমরা সর্বোচ্চ চেষ্টা করে কিভাবে হচ্ছে আপনার এই বিষয়টাকে আমরা উদ্ঘাটন করতে পারি সেই চেষ্টা করে যাচ্ছি। এই ঘটনায় ওয়ার্ড কাউন্সিলর সাবের সহ 27 জনের নাম উল্লেখ ও 150 জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। এ পর্যন্ত জাতীয় পার্টির নেতা ওসমান খান সহ 5 জন গ্রেফতার হয়েছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের পাহাড়তলীতে সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছে ছাত্রলীগের সাবেক নেতারা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানায়। গত 7 জানুয়ারি চট্টগ্রামের পাহাড়তলীতে সোহেলকে তার ব্যবসায়িক অফিসের সামনে হত্যা করা হয়। স্থানীয় প্রভাবশালীদের রোষানলে এই হত্যা বলে দাবি করেন ছাত্রলীগের সাবেক নেতারা। প্রথমে কিন্তু তার শরীরে 26টি ছুরিকাঘাতের চিহ্ন ছিল। হত্যাকাণ্ডের যারা সরাসরি সম্পৃক্ত ছিল এবং যারা নেপথ্যে ছিল সবাইকে আইনের আওতায় এনে তাদের গ্রেফতার করে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সড়ক দুর্ঘটনায় 7 জেলায় স্কুল ছাত্র সহ 8 জন নিহত হয়েছে। ঝিনাইদহের বাইপাস এলাকায় ট্রাক চাপায় 6ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্র নিহত হয়েছে। ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ যশোর মহাসড়কে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পুলিশ জানায়, নিহত ইমরান সাইকেলে করে স্কুলে যাওয়ার পথে বাইপাস মোড়ে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে নোয়াখালীর হাতিয়ায় ওছখালী তমরদ্দি সড়কে জিপ ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছে। এ সময় জিপের 5 যাত্রী আহত হয়। সাতক্ষীরা সদর ও আশাশুনিতে অটো ভ্যান উল্টে চালক নিহত হয়েছে। এছাড়া আব্দুল্লাহপুর, গোপালগঞ্জ, বান্দরবান ও শেরপুরে সড়ক দুর্ঘটনায় আরও 4 জন নিহত হয়েছে। সাভারে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 2 জনের 7 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। সকালে আসামিদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। পুলিশ জানায়, শনিবার কাউন্দিয়া এলাকায় বাসিন্দা রায়হান আলামিন সহ 5 বখাটে ওই গৃহবধূকে ধর্ষণ করে। ঘটনার পরপরই আসামিদের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় মামলা করেন ওই নারী। এরপর গভীর রাতে মামলার প্রধান আসামি রায়হান ও আরেক আসামি আল আমিনকে গ্রেপ্তার করা হয়। সিলেটের বালাগঞ্জে 7ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রী গণধর্ষণের 1.5 মাসেও গ্রেপ্তার হয়নি বেশিরভাগ আসামি। নির্যাতিতার মা বাবার অভিযোগ, আসামিরা প্রভাবশালী হওয়ায় তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। পুলিশ বলছে, মামলার এজাহারভুক্ত 2 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বছরের 22 নভেম্বর সিলেটের বালাগঞ্জ উপজেলার শিওরখাল গ্রামের 7ম শ্রেণীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে বারান্দা থেকে তুলে নিয়ে 6 জন মিলে পাশবিক নির্যাতন করে আহত অবস্থায় ফেলে যায়। এ ঘটনায় নির্যাতিতার বাবা 23 নভেম্বর বাদী হয়ে বালাগঞ্জ থানায় মামলা করেন। এতে 2 জনের নামসহ অজ্ঞাত আরো 4 জনকে আসামি করা হয়। গত কয়েকদিন আগে একজন আসামি আসছিল, পরে ওই আসামিটাকে ধরেন নাই। আমার মেয়ের ন্যায় বিচার, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি চাইলাম। আসামিরে ধরার লাগি আমরা কত মানুষের খান্দার যাইরাম, কত কত কাকুতি মিনতি আমরা করলাম মানুষের গেছে, কিন্তু কেউ আসামিরে ধরার লাগি কোনো সাহায্য করা না। তবে পুলিশ বলছে এরই মধ্যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ না থাকায় ধরা যাচ্ছে না। কোনো না কোনো এভিডেন্সের ভিত্তিতেই তাদেরকে অ্যারেস্ট করতে হবে। সুতরাং এখানে কিছু ডিফিকাল্টিজ আছে, সেগুলো আমরা বিবেচনা করেই আমাদের বিবেচনাধীন আছে এবং আমরা তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য পেলে অবশ্যই তাদেরকে অ্যারেস্ট করব। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি মানবাধিকার কর্মী সহ স্থানীয়দের। যারা এইটার সাথে জড়িত ওদেরকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া, যেটির মাধ্যমে আমাদের জনপদে এই ধরনের কোনো অপরাধ আর ঘটবে না। আমি ইনভেস্টিগেশন করার পর যতটুকু আমি পাইছি এই ঘটনাটা সত্য, কিন্তু কিছু এলাকার প্রভাবশালী লোকজনের জন্য এইটার যে রাইট ইনভেস্টিগেশনটা ঠিকমতো হইতেছে না। এদিকে সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে শিগগিরই মামলার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মেয়েদের পড়াতে চাইলে বোরকা পরতে হবে, তাদের শিক্ষকও নারী হতে হবে। আজ এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমেদ শফী। এর একদিন আগে শুক্রবার চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার বার্ষিক মাহফিলে শাহ আহমদ শফী উপস্থিত মুসল্লিদের মেয়েদের স্কুল কলেজে না পাঠানোর ওয়াদা করান। সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আহমেদ শফী বলেন, তাকে নারী বিদ্বেষী, নারী শিক্ষা বিরোধী হিসেবে উপস্থাপন করার অপপ্রয়াস চালানো হচ্ছে। তিনি আরো বলেন, কারো বক্তব্যের ব্যাখ্যা দিতে হলে তার কথা বুঝতে হবে, অনুধাবন করতে হবে। বিবৃতিতে নারীদের জন্য নিরাপদ পরিবেশে শিক্ষার ব্যবস্থা এবং তাদের জীবন ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান হেফাজত আমির। এবার জানাবো সংস্কৃতির খবর। লিসা গাজী পরিচালিত বীরাঙ্গনাদের জীবন নিয়ে নির্মিত রাইজিং সাইলেন্স চলচ্চিত্রটি আগামী শুক্রবার শাহবাগে জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে প্রদর্শন করা হবে। দুপুরে মুক্তিযুদ্ধ জাদুঘরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। গত শনিবার ৭ম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এই চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। সংশ্লিষ্টরা মনে করেন, রাইজিং সাইলেন্স চলচ্চিত্রটি নারীর সঙ্গে নারীর সম্পর্কের পরিভ্রমণ। যারা যুদ্ধ সয়েছেন, যুদ্ধের হিংস্রতা আর পরবর্তীতে দৈনন্দিন বিদ্বেষ সত্ত্বেও আগামী দিন গড়তে ক্ষত মুছেছেন শর্তহীন ভালোবাসায়। ৭৫ মিনিটের এই ছবি ৯ জন বীরাঙ্গনার গল্প নিয়ে এসেছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে, কিভাবে তারা লড়াই করেছেন মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে। আমি চাইছিলাম যে ওনাদের গল্পগুলো যাতে আমরা ধারণ করতে পারি, আমরা উত্তরাধিকার হিসেবে নেই, কারণ বাংলাদেশের গল্প কিন্তু এক অংশ ওনাদের গল্প। বীরাঙ্গনা একজন সম্মানের, কিন্তু তার বাইরে গিয়ে তো কখনো দেখিনি, মানুষটাকে তো কখনো দেখিনি। ছবিটাতে হয়তো মানুষটাকে আমরা দেখতে পাবো। ঘোষণা করা হলো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা। 25শে জানুয়ারি হবে ভোট। 2 বছরের জন্য নির্বাচিত হবেন পরিচালক সমিতির নতুন কাণ্ডারি। নির্বাচনে গুলজার খোকন পরিষদ ও বাদল বজলু পরিষদে 41 জন প্রার্থী 19টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে সভাপতি পদে পরিচালক মুশফিক রহমান গুলজার ও বাদল খন্দকার এবং মহাসচিব পদে বদিউল আলম খোকন, শাফিউদ্দিন শাফি ও বজলুর রাশেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া সহ সভাপতি, উপমহাসচিব, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সচিব, আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব, সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব পদে মোট 17 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাহী পরিষদ সদস্যের 10টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 22 জন পরিচালক।
দেশি বিদেশি চলচ্চিত্র নির্মাতা ও দর্শক সমাবেশে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তরুণ নির্মাতাদের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি বিদেশি ভাষায় নির্মিত ছবিতে দর্শকের ভিড় দেখা গেছে। শিগগিরই বাংলা সিনেমার সুদিন ফিরবে, এমনটাই মনে করেন বিদেশি পর্যবেক্ষক ও আয়োজকরা। ছোট্ট এক মানবের বুট পালিশের গল্প, যে গল্পে উঠে এসেছে শিশু শ্রমের কথা। শহরে আনাচে কানাচে একজন 12 বছরের শিশু বিভিন্ন জায়গায় বুট পালিশ করে বেড়ায়। রাজশাহীর নবীন নির্মাতা শাহরিয়ার চয়ন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি তার প্রথম ছবি হলেও অন্য অনেক উৎসবেই প্রদর্শিত হয়েছে তার স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এইটা দেখানোর চেষ্টা করেছি যে আমাদের দায়িত্ববোধ থাকা দরকার, প্রত্যেকের বোধ থাকা দরকার। কারণ একজন নিচু শ্রেণীর মানুষ যদি এই চিন্তাটা করতে পারে, একটা ছোট বাচ্চার দায়িত্ব নিতে পারে, তাহলে আমাদের মতো বয়সের বা আমরা যারা আছি সমাজে কেন তাদের দায়িত্বটা নিতে পারবো না। আয়োজকরা বলছেন সারা দেশের তরুণ নির্মাতাদের জন্য এমন আয়োজন ভিন্ন ধরনের সুযোগ। বিদেশি চলচ্চিত্র দেখে আমাদের দেশের চলচ্চিত্র নির্মাতারা, বিশেষ করে তরুণ যারা আছে, ওরা অনেক ভালো ভালো কাজ করছে। এখানে আমাদের বেশ কয়েকটা ছবি আমাদের কিছু চলচ্চিত্র নির্মাতা করেছে। এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে বিশ্বের 72টি দেশ। রাজধানীর 5টি ভেন্যুতে প্রদর্শিত হচ্ছে 218টি চলচ্চিত্র, যা চলবে 18 জানুয়ারি পর্যন্ত। I see very beautiful and lightful future for your country and your cinema. And I tell this honestly and from bottom of my heart. আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলবে বলেও মনে করেন ইরানি এই নির্মাতা। সাবিনা পুথি, ডিবিসি নিউজ, ঢাকা। সাভারের হেমায়েতপুরে উদ্বোধন হলো উজালা পেইন্টসের সর্বাধুনিক প্রযুক্তির প্রোডাকশন প্ল্যান্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উজালা পেইন্টসের চেয়ারম্যান নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন উজালা পেইন্টসের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ হামিদুল ইসলাম। এ সময় তিনি উজালা পেইন্টসের নতুন অগ্রযাত্রার ঘোষণা দেন। তিনি বলেন, এই প্রোডাকশন প্ল্যান্ট আগামী দিনে উজালা পেইন্টসের সেরা মান ও সর্বোৎকৃষ্ট এক অনন্য নিদর্শন স্থাপন করবে বাংলাদেশে।